পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্কের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 42 বের করো 42, তাহলে সেখানে দেখবা যে ওই পেজে তোমাদের লেখা আছে নিজে করি 3.5, এই কথাটি লেখা আছে। এবং তার নিচে দেখবা 1 2 3 4 এই চারটে অঙ্ক সেখানে দেওয়া আছে। আজকের এই টিউটোরিয়ালে এই চারটে অঙ্ক কিভাবে করতে হবে প্রত্যেকটি টপিকস তোমাদের সাথে আমি আলোচনা করব। এই চারটি অঙ্কের মধ্যে তোমাদের অনেক কিছু আজকে লুকিয়ে আছে। এই চারটি অঙ্ক করার আগে তোমাদের কিছু বেসিক বুঝতে হবে, তারপরে এই অঙ্কগুলো তোমরা করতে পারবা, তার আগে পারবা না। এই যে এই অধ্যায়টা, এই অধ্যায়ে তোমরা কি শিখেছো এর আগে? অনুপাত সম্বন্ধে শিখেছো, আর একটা ছিল হচ্ছে তোমাদের সমানুপাত। এই দুটো তোমরা শিখেছো। আমি আপডেট দিয়েছি, যারা দেখোনি তারা একটু দেখবা, তাহলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি অনুপাত এবং সমানুপাত কি বিষয়গুলি ছিল, সেখানে আমি আলোচনা করেছি। দেখো, অনুপাত হলো কি? অনুপাত অ্যাকচুয়ালি বলতে আমরা কোনো একটি ভগ্নাংশ যে আছে, সাপোজ মনে করো যে এই যে 2/5, এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাই আমরা কিন্তু অনুপাতের আকারে লিখতে পারি 2:5। 2:5 অনুপাতে আমরা লিখতে পারি। কোনো একটা ভগ্নাংশকে আমরা অনুপাতের আকারে প্রকাশ করতে পারি, কিংবা কোনো একটি অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি। তাহলে অনুপাত আমরা বিভিন্ন ধরনের অনুপাত চিনেছি: 2:5, 2:4, 2:3, 10:11, 1:1, 2:2, 3:5 ইত্যাদি। এগুলো আমরা শিখেছি না? জানি। এই হচ্ছে অনুপাত। আরেকটা কি শিখেছি এখান থেকে? শিখেছি যে সমানুপাত। কিভাবে? মনে করো এই যে 2, 4, 6, 8, এই যে চারটে পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে যে চারটে পদ, এই চারটে সংখ্যা সমানুপাতে আছে কিনা আমরা টেস্ট করেছি না? করেছি। কিভাবে টেস্ট করেছি? প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণফলের যদি সমান হতো, তাহলে আমরা বলতে পারতাম যে এরা প্রত্যেকে সমানুপাতে আছে। তোমরা সবাই শিখেছো। কিন্তু আজকের এই টিউটোরিয়ালে তোমাদের আরেকটু বিষয় শিখতে হবে, সেটি হচ্ছে সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত নিয়ে শিখতে হবে। দেখো, কোনো একটি অনুপাত যখন দেওয়া থাকে, কোনো একটি অনুপাত যখন 2:3, তারপরে 5:2, এই যে অনুপাত, এটা কিন্তু অ্যাকচুয়ালি সরল অনুপাতে দেওয়া থাকে। এটাকে বলা হচ্ছে সরল অনুপাত। হ্যাঁ, সরল অনুপাত। এই জিনিসটা একটু মন দিয়ে তোমাদের বুঝতে হবে। আজকে কোনো একটা অনুপাত যখন দেওয়া আছে, সরল অনুপাত দেওয়া থাকে, কিন্তু এই অনুপাতকে যদি ব্যস্ত অনুপাত করতে বলে, ব্যস্ত কথার অর্থ হচ্ছে উল্টে যাওয়া। তার মানে 2:3 সরল অনুপাতটা হচ্ছে 3:2। এই যে সরল অনুপাত 2:3 সরল অনুপাত, তো এর ব্যস্ত অনুপাত হচ্ছে কি? এটার ব্যস্ত অনুপাত 3:2। তার মানে কোনো একটি সরল অনুপাত যখন দেওয়া থাকবে, সেই সরল অনুপাতের আমরা ব্যস্ত অনুপাত লিখতে পারি উল্টে দিব। উল্টে দিলে ব্যস্ত অনুপাত, মানে 2:3 এর ব্যস্ত অনুপাত 3:2। সেম এটা 5:2 সরল অনুপাত, এটাকে যদি ব্যস্ত অনুপাতে করি তাহলে কি হবে? 2:5। এই কথাটা একটু মনে রাখতে হবে আজকে। ব্যস্ত মানে উল্টে যাওয়া, বোঝা গেল? এখন আমাদের একটু ক্লিয়ার ভাবে বুঝতে হবে যে এই যে সরল অনুপাত কখন হচ্ছে এবং এই ব্যস্ত অনুপাতটা কখন হচ্ছে আমাদের বুঝতে হবে। সরল অনুপাত হলো, মনে করো কোনো একটা রাশি, ঠিক আছে? কোনো একটা রাশি যদি বাড়ে, সেই ওই রাশিটি বাড়ার সঙ্গে সঙ্গে অপর একটি রাশিও সমান হারে বৃদ্ধি পাবে। তার মানে কোনো একটা রাশি যখন বাড়ছে, সেই রাশির সঙ্গে অপর একটা রাশি সমান হারে বৃদ্ধি পাবে বা বাড়বে, মানে বাড়ার সাথে বাড়তে থাকবে। আবার কোনো রাশি যদি কমে, তাহলে অপর রাশিটি সমান হারে কমতে থাকবে। বোঝা গেল তো? এই কথাটা একটু মনে রাখো। একটা রাশি বাড়লে অপর রাশিটিও বাড়তে থাকবে সমান হারে। একটা রাশি কমলে অপর রাশিটি সমান হারে যদি কমতে থাকে, তাহলে তখন তাকে আমরা বলতে পারি সে সরল অনুপাতে আছে। সরল অনুপাত, ওকে? এবং ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত তার উল্টা। কিভাবে উল্টা হচ্ছে দেখো, সরল অনুপাত বাড়লে বাড়বে, রাশি বাড়লে অন্য রাশিটিও বাড়বে। আবার কোনো রাশি যদি কমে, তাহলে অপর রাশিটা কমতে হবে, সরল অনুপাত। কিন্তু ব্যস্ত অনুপাতে একটা রাশি যদি বাড়ে,
একটা রাশি যদি বাড়তে থাকে তাহলে অপর রাশিটা কমে যাবে, আবার একটা রাশি যদি কমে যায় তাহলে অপর রাশিটা বেড়ে যাবে। এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। বোঝা গেছে? এখন আসি আমরা 1 নম্বর অঙ্কে, কারণ আমরা সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত বুঝতে পেরেছি। এবার আসবো আমরা 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্কটি এবার আমরা পড়বো। কি বলেছে? সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করে লিখি। এই অঙ্কগুলো আমাদের সবসময় ব্যস্ত অনুপাতে না সরল অনুপাতে আছে, এই কথাটা ব্যবহার করে আমাদের করতে হবে। অঙ্কগুলো পড়ে শুধু তোমরা একটু ডাটা কানেকশন করবে, এখান থেকে ডাটাটা বসাতে হবে। কি কি দেওয়া আছে? খাতা আর টাকা, আর কিচ্ছু না, খাতা আর টাকা। তাহলে আমরা সরাসরি লিখি 1 নম্বরে, দেখো খাতা, খাতা আর একটা কি টাকা। কটা খাতা? প্রথমে খাতা নিচে খাতা বসাবো, সিরিয়াল বাই প্রথমে যা আছে সেটাই বসাবো, তাই বলে আবার লাস্টের থেকে আমরা প্রথমে আসবো না, তাহলে কিন্তু হবে না। প্রথম থেকে আমরা ডাটা বসিয়ে যাবো। খাতা আছে 2টো, টাকা কত? 14। খাতা কত? 7টা কিনতে হচ্ছে, এখন 7টা খাতা জন্য আমার কত টাকা দিতে হবে সেটা আমাদের বের করতে হবে। টাকা আমরা এক্স ধরে নিলাম, এক্স ধরে নিলাম, এক্স ধরে নিলাম। তাহলে 1টা 2টা 3টা 4টা সংখ্যা হলো না? দেখো তো 4টা সংখ্যা হলো না? কত কত? 2 7 14 এক্স। এই যে 4টা, এই 4টা সংখ্যা তোমরা শিখেছো এরা কখন সমানুপাতে থাকে। কখন সমানুপাতে থাকে? যখন প্রথমটার সাথে 4 নাম্বারটার গুণফল এবং 2 নাম্বারটার সাথে 3 নাম্বার গুণফল যদি সমান হতো তাহলে সমানুপাতে থাকতো। আমরা কি এত জটিলের মধ্যে ঢুকবো এই অঙ্কে? না, এত জটিল আমাদের করার দরকার নেই। কেন এত জটিলের মধ্যে যেতে যাব? আমাদের কেন এই হিসাবগুলো করতে হবে? কোনো দরকার নেই, আমরা সরাসরি করব। কিভাবে করব? একটু তুলনা করব। তুলনা করব। তুলনা কিভাবে করব? দেখো, 2টো খাতার দাম ছিল 14 টাকা। 2টো খাতার দাম হচ্ছে 14 টাকা ছিল। তাহলে 7টা খাতার দাম কম হবে না বেশি হবে? 7টা খাতার দাম কম হবে না বেশি হবে? 2টার দাম যদি 14 হয় তাহলে 7টা যখন কিনতে যাব অবশ্যই টাকার পরিমাণ বেড়ে যাবে। তার মানে খাতার পরিমাণ যখন বেড়ে গেছে আমার টাকার পরিমাণও বেড়ে যাবে। তার মানে কোনো একটি রাশি যখন বাড়লো অপর রাশিটাও বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে এরা কি? সরল অনুপাতে আছে, তাই না? সরল অনুপাতে। সরল অনুপাতে থাকলে কি করবা? সরাসরি বসিয়ে দিবা। কত? এই দুটোর সাথে এই দুটো, এই দুটো প্রথমে 2:7, 2:7 সমান সমান 14:x, 14:x। তাহলে খাতার সঙ্গে টাকা এরা কি সরল অনুপাতে আছে, এই কথাটা লিখে দিবা এখানে, যে খাতার সাথে, খাতার সঙ্গে টাকা সরল অনুপাতে আছে, সরল অনুপাতে আছে। কিভাবে সরল অনুপাতে আছে? কারণ খাতার পরিমাণ বেড়ে গেল, আমার টাকার পরিমাণও বাড়াতে হচ্ছে, এই জন্য এটা সরল অনুপাত। বাড়ার সাথে বাড়ানো সরল অনুপাত, কমার সাথে কমানো সরল অনুপাত। খালি আমাদের মনে রাখতে হবে বাড়ার সাথে যদি কমে যায় এবং কমার সাথে যদি বেড়ে যায় তাহলে সেটা ব্যস্ত অনুপাত। তাহলে এরা কি? সরল অনুপাতে আছে। সরল অনুপাতে যখন থাকবে তখন এই দুইটোর ইস্টু ইকুয়াল টু এই দুটো। বুঝে গেল? এখন দেখো, প্রথমে দেখো আমি একটু দেখিয়েছিলাম ভগ্নাংশ থাকলে ইস্টুতে আমরা অনুপাতে আনতে পারি, এবার অনুপাত থাকলে ভগ্নাংশ নিতে পারি। তাহলে এটা অনুপাত আছে, আমরা ভগ্নাংশ করে দিব। কত? 2/7 সমান সমান 14/x। এইভাবে করার পর এখন আমাদের আরেকটু কাজ করতে হবে। যদি উপর নিচে দুই সাইড থেকে উপর নিচে কেটে যায়, কেটে দেব। নিচে নিচে যদি কেটে যায় দিব, উপরে উপরে যদি কাটাকুটি যায় কেটে দিব। এতটুকু হবে কাজ। দেখো, এটার উপর নিচে কাটবে না, কখনোই কাটবে না। এটার উপর নিচে কাটবে না, কখনোই কাটবে না। এবার নিচে আসি, নিচে নিচে কাটবে না। উপরে উপরে চলো, 2/14 অবশ্যই কাটবে। তাহলে 2 দিয়ে যদি 14 কাটি 7। কাটাকুটির পরে যা থাকবে আমরা বসিয়ে দেবো। উপরে কিছু নাই মানে 1 আছে, আর নিচে 7 সমান সমান, এটা উপরে 7 নিচে 1। কাটাকুটি শেষ, গল্প শেষ। কাটাকুটি শেষ, গল্প শেষ। কাটাকুটির পরে আমাদের ক্রস গুণ হবে, কোনাগুনি গুণ করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। কোনাগুনি গুণ করে দাও। এক্স আর 1 গুণ করলে এক্স অফকে এক্স সমান সমান 7 আর 7 গুণ করলে 49। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি 49। 49 কি ধরেছিলাম? কিসের মান বের হলো? এক্স এর মান, টাকা। অতএব 60টি খাতা সে 49 টাকায় কিনবে। বোঝা গেছে? এই অঙ্কের ক্ষেত্রে শুধু আমাদের কম্পেয়ার করে দেখতে হবে যে এটা সরল অনুপাতে আছে কিনা ব্যস্ত অনুপাতে আছে। এই দুটো সরল অনুপাতে থাকলে সরাসরি আমরা অনুপাতে লিখে দিব, আর ব্যস্ত অনুপাত থাকলে কি হবে?
শুধু আমাদের ঝামেলা এই দুটো অনুপাত নিয়ে, এই দিকেরটা কোনো ঝামেলা করবে না। এই দুটোর মধ্যে শুধু সরল অনুপাত আর ব্যস্ত অনুপাত। সরল অনুপাত মানে সরাসরি অনুপাত করবো, আর ব্যস্ত থাকলে কিন্তু উল্টে যেত। এই যে অনুপাতটা লিখেছিলাম 2:7, এটা উল্টে যেয়ে 7:2 হতো, আর কিছু না। বোঝা গেল? যাই হোক, অনেক বৃত্তান্ত বলা হলো। এই 1 নাম্বার করানোর জন্য কত গল্প এখানে করতে হলো। এখন আমরা আর গল্প করবো না, আমরা সরাসরি চলে আসবো 2 নাম্বার, ডাটা বসাবো, অ্যান্সার করবো। তাহলে 1 নাম্বারটা একটু মুছে দিই। এবার 2 নাম্বারটা এবার পড়ো, দেখো কি বলেছে 2 নাম্বারে। 2 নাম্বারে বলেছে যে একটি জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব যায় 8 ঘন্টায়। ঠিক আছে, একটি জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব যাচ্ছে 8 ঘন্টায়। এবার বলছে সমবেগে চললে, সমান বেগ নিয়ে যদি গাড়িটি চলে, এই জিপ গাড়িটি, তাহলে 120 কিলোমিটার দূরত্ব যেতে কত ঘন্টা সময় লাগে। আমরা আগে বসিয়ে নিই সরাসরি। কি কি আছে? কিমি, কিমি আছে তাই না, কিমি। আর একটা আছে কি? ঘন্টা। কিমি নিচে প্রথমে বসিয়ে দিই, কত কিলোমিটার? 320, 320 আছে। ঘন্টাতে কত আছে? 8। কিমিতে আবার দেখো 120 যাবে। ঘন্টা কত বের করতে হবে আমাদের, তাই না? আগে আমাদের তুলনা করে নিই। 320 কিলোমিটার যেতে তার 8 ঘন্টা সময় লাগছে। এবার 120 কিলোমিটার যেতে তার অবশ্যই সময় কম লাগবে, কারণ দূরত্ব কমে গেছে মানে তার ঘন্টা কমে যাবে। তার মানে কি? যখন কমে গেল, যখন এই রাশিটা কমে গেল, তখন এই রাশিটা কিন্তু আমাদের কমে যাবে। বোঝা গেল? তাহলে কমার সাথে কমা মানে সরল অনুপাতে। তাহলে সরল অনুপাতে আমরা বসিয়ে দিই, কত? 320:120 সমান সমান 8:x। হয়ে গেল 8:x। তারপরে এখানে লিখে দিবা ঘন্টা কিলোমিটারের সাথে সরল অনুপাতে আছে। ঘন্টা কিলোমিটারের সাথে সরল অনুপাতে আছে, এই কথাটা লিখে দিবা। এবার বাই বাই করে দিই, 320/120 সমান সমান 8/x। উপর নিচে কেটে দিই, 0 0। 8 দিয়ে 32 কেটি, 4 8 32, 4 হলো। বা দিয়ে করি, এইদিকে উপরে উপরে আরেকটা আছে দেখো, 4 আছে। 4 দিয়ে যদি আমরা কাটি 12, তাহলে 3 হবে। কাটাকুটি গেল, তাহলে উপরে কিছু নাই মানে 1, আর নিচে 3 হলো, ইকুয়াল টু এটার উপরে কিছু নাই মানে 1 বাই নিচে x। কোনাকুনি গুণ করে দাও, x সমান সমান 3। অর্থাৎ 3 ঘন্টা সময় লাগবে। তার মানে 120 কিলোমিটার যেতে সেই জিপ গাড়িতে 3 ঘন্টা সময় লাগে। বোঝা গেছে? এবার আসি আমরা 3 নাম্বার অঙ্কে। এটা একটু মুছে দিই আমি। 3 নাম্বার অঙ্কে দেখো, 3 নাম্বার অঙ্ক কি আছে একটু পড়তে হবে তোমাদের। বলেছে 6 কিলোগ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। ভালো কথা, 6 কিলোগ্রাম মানে 6 কেজি স্টেনলেস স্টিল তৈরি করতে আমাদের 720 গ্রাম ক্রোমিয়াম লাগলো। এখন বলছে 11টি গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম আমাদের ক্রোমিয়াম লাগবে। তার মানে এখানে আমাদের দুটো মেটেরিয়াল আছে, একটা হচ্ছে কি স্টেনলেস স্টিল, আর একটা হচ্ছে ক্রোমিয়াম। দেখো, স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল, আর একটা হচ্ছে ক্রোমিয়াম, তাই না? এটা আছে কেজিতে, আবার ক্রোমিয়াম আছে গ্রামে। তাহলে কেজিটাকে আমরা গ্রাম করে নেব। কত আছে প্রথমে? 6 কেজি, তাই না? 6 কেজি মিনস 6000 গ্রাম হয়ে গেল। এটা 720 গ্রাম হয়ে গেল, আমরা গ্রামে করে নিলাম। তারপর হচ্ছে 11 কেজি, 11 কেজি মিনস 11,000 গ্রাম, আর এটা আমাদের বের করতে হবে কত। এবার দেখো, 6000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে আমাদের ক্রোমিয়াম লেগেছে 720 গ্রাম। তাহলে 11,000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে আমার ক্রোমিয়াম অবশ্যই বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে। কারণ 11,000, 6,000-এ লেগেছে 720, তাহলে 11,000 বেড়ে গেছে, তাহলে 11,000-এ এও বেড়ে যাবে। তার মানে কি? বাড়ার সঙ্গে বাড়া মানে এরা সরল অনুপাতে আছে। তোমরা লিখে দিবে ক্রোমিয়াম স্টেনলেস স্টিলের সাথে সরল অনুপাতে আছে। তাহলে সরল অনুপাতে থাকলে আমরা সরাসরি বের করবো কত কত। একটু বের করি, দেখো এখানে আমি করি, একটু দেখো। 6,000:11,000 সমান সমান এখানে 720:x ধরে নিলাম। এইবার আমরা করি পরের লাইনে, 6,000/11,000 সমান সমান 720/x। এবার একটু আমরা 0 0 কেটে দিই উপর নিচে, তিনটা কেটে গেল। 6 দিয়ে যদি 72 কাটি, 6 12
72 একটা 0, 6 বারং 72 একটা 0 বা দিয়ে কোনাকুনি আমরা গুণ করি। এখানে কিছু নেই মানে 1, বা তোমরা লিখে নাও 1/11 সমান সমান এটা 120/x, বা x সমান সমান 11 আর 120 আমাদের গুণ করতে হবে। দেখো 11 120 যদি আমরা গুণ করি, 120 গুণ 120 তার মানে 0 2 3 1 1320, 1320 আমরা একক সব গ্রামে করেছি। এটা গ্রাম, গ্রামকে আমরা একটা কিলোগ্রামে করে নিই। 1000 গ্রাম মানে 1 কেজি, তার মানে এখানে 1 কেজি 320 গ্রাম বা 32 গ্রাম, যেটা অ্যান্সারে আছে ওইটাই তোমরা বসাবা। বোঝা গেল? তাহলে আমাদের 11 কিগ্রা স্টেনলেস তৈরি করতে আমাদের 1 কেজি 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। এই হচ্ছে তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এবার আসি আমরা 4 নম্বর অঙ্কটা এবার একটু করি। কি বলেছে? 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে? তাহলে 10 লিটার যখন শরবত আমরা তৈরি করছি তখন আমাদের 3 লিটার সিরাপ ব্যবহার করতে হচ্ছে। এবার আমরা 5 লিটার শরবত তৈরি করব, শরবতের পরিমাণ আমরা কমিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের সিরাপের পরিমাণ কম লাগবে। আগে আমরা একটু লিখে নিই। লিটার, এটা কি হচ্ছে? শরবত আর একটা কি? সিরাপ। শরবত হচ্ছে আমাদের 10 লিটার, আর সিরাপ লাগছে আমাদের 3 লিটার। এবার শরবত হচ্ছে 5 লিটার, আমাদের সিরাপ ধরে নিই x। তুলনা করি, 10 লিটারের জন্য আমাদের দিতে হয়েছে সিরাপ 3 লিটার, তাহলে 5 লিটারের জন্য অবশ্যই সিরাপের পরিমাণ কম দিতে হবে। তাহলে সিরাপের শরবতের পরিমাণ কমে গেছে, তাহলে সিরাপও আমাদের কম লাগছে। তার মানে এটা সরল অনুপাতে আছে। সরল অনুপাতে থাকলে আমরা কি, তোমরা এটা লিখে নিবা, সিরাপ শরবতের সাথে সরল অনুপাতে আছে। তাহলে সরল অনুপাত থাকলে 10:5 সমান সমান 3:x। দেখো পরের লাইনে আমরা 10/5 সমান সমান 3/x, তাই না? আমরা একটু বা দিয়ে করি, কাটাকুটি করি, উপর নিচে দেখো ঘটে। 5 দিয়ে যদি 10 কাটি 2 হবে, 5 দুগুণা 10, তাই না? তাহলে এখানে 2/1 সমান সমান 3/x। কোনাকুনি যদি আমরা গুণ করি, 2 এর সাথে x গুণ হিসেবে থাকবে 2x সমান সমান 3, তাই না? তাহলে এখান থেকে আমরা x সমান সমান কি লিখতে পারি? উপরে থাকবে 3 আর নিচে থাকবে 2, কারণ 3/2টা নিচে আসে। এটা ভাগ করে দিই, 2 অক্ষে 2, 1 পয়েন্ট নিয়ে একটা 0 নিই, 5 দুগুণা 10, তাহলে 1.5 লিটার, এটা হচ্ছে লিটারে ছিল, তাহলে লিটার। তার মানে 5 লিটার শরবত তৈরি করতে আমাদের 1.5 লিটার সিরাপ ব্যবহার করতে হবে। এই হচ্ছে তোমাদের আজকের 42 পেজের নিজে করি 3.5 এর যে অঙ্কগুলি, প্রত্যেকটি অঙ্কের সমাধান। এখানে কিন্তু মেন তোমাদের আজকে বুঝতে হলো সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত। প্রত্যেকটি অঙ্ক কিন্তু সরল অনুপাত দিয়ে হয়েছে, ব্যস্ত অনুপাত এখনো আসেনি। আছে তোমাদের পরবর্তী পার্টে আসবে, সরল ব্যস্ত দুটো মিলেই থাকবে। কিন্তু তোমাদের এখান থেকে দুটোই মনে রাখতে হবে, সরল অনুপাত কখনোই এবং ব্যস্ত অনুপাত কখনোই। ওকে, প্রত্যেকটি অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে।